This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রতি শুরু করছি হটস্পট। আর হটস্পটে শুরুতে আজকে একটা বিষয়, অর্থাৎ এই যে এতবার আমরা এআই নিয়ে কথা বলি, তার বিপদ নিয়ে কথা বলি, বা এই ধরনের বিভিন্ন যে সাইবার অপরাধ ঘটে চলেছে সেই নিয়ে কথা বলি, আজকে এমনই একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। উমাকে তো বিদায় জানানোর পর্ব চলছেই গোটা বঙ্গ জুড়ে, কিন্তু আপনার বাড়ির উমারা কেমন আছে, তাদের দিকে আমরা নজর রাখছি তো? কেন এই প্রশ্নটা করছি তার কারণ, একটা চমকে দেওয়ার মতো খবর দিয়ে আজকের হটস্পট শুরু করছি। অভিনেতা অক্ষয় কুমার, তার মেয়ের সঙ্গে ঘটেছে এমনই একটা ঘটনা যা জানলে আপনিও চমকে যাবেন। সাইবার অপরাধের নিশানায় অক্ষয় কুমারের মেয়ে। হ্যাঁ, ঠিক শুনেছেন, অনলাইন গেমে নগ্ন ছবি শেয়ারের প্রস্তাব, ভয়ে সিটি অক্ষয় কন্যা। কি বলছেন অক্ষয় কুমার, ঠিক কি ঘটেছে তার মেয়ের সঙ্গে, শুনুন। कुछ महीने पहले घटी थी। मेरी डॉटर एक वीडियो गेम खेल रही थी, और तो कुछ वीडियो गेम्स होते हैं जो आप किसी के साथ खेल सकते हो, कोई अननोन स्ट्रेंजर के साथ आप खेल रहे होते हो। आप जब खेल रहे होते हो तो वहां से कभी मैसेज आता है, थैंक यू, ओ दैट वाज ग्रेट। फिर एक मैसेज आया, आर यू मेल और फीमेल? तो she replied, female. Okay. It went on. And then he sent a message, can you send me a nude picture of yours? It was my daughter. She switched off the whole thing and she went and told my wife. This is how things begin. ये भी एक साइबर क्राइम का ही एक हिस्सा है। ভাবতে পাচ্ছেন, আপনারা তো সাধারণ মানুষ, অক্ষয় কুমারের মতো সেলিব্রিটি, তার মেয়েও কিন্তু এই সাইবার ক্রাইমের কালো থাবা থেকে সেও মুক্তি পায়নি। আর এই সাইবার অপরাধের দৌলতে গোটা বিশ্বটাই তো এখন হটস্পট হয়ে গিয়েছে। পান থেকে যদি চুন খসে, তাহলে কি থেকে যে কি হয়ে যেতে পারে সেটা তো ভাবনা চিন্তারও বাইরে। সেলেব বাড়ির সন্তান হোক বা সাধারণ বাড়ির ছেলে মেয়ে, অপরাধের কালো হাত পৌঁছে যাচ্ছে সবার দিকে। সাইবার ক্রাইম এমন একটা ক্রাইম হতে চলেছে আগামী দিন, যেটা হচ্ছে সোসাইটিকে নষ্ট করে দেবে আর কি। আর বাচ্চাদের উপর যেভাবে এর প্রভাব পড়ে, এবং আমি দেখেছি নিজের চোখে, আমি সার্ভে করেছি, আমি রিসার্চ করেছি। আর বিশেষ করে এই মুহূর্তে সব থেকে বেশি টার্গেট করা হয় মেয়েদেরকে। তাদেরকে নানা রকম ভাবে প্রলোভন দেখানো হয়, তারপরে তাদের থেকে নানা রকম নিউড ভিডিও চাওয়া হয়, এবং যদি সে দিতে অস্বীকার করে তখন তাকে থ্রেট করা হয় সেই মেয়েটিকে। সবাই সচেতন হন, মোবাইলটা শুধু কাজের জন্য ব্যবহার করুন। মোবাইলে যদি বেশি অ্যাক্সেস হন, প্রচুর অচেনা মানুষকে যদি এই মোবাইলে অ্যাক্সেস দেন এবং আপনার মোবাইল নম্বর সে যদি জানে, এবং অচেনা মানুষের সঙ্গে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, তাহলে কিন্তু আপনার বিপদ আপনি নিজে ডেকে আনছেন। ইন্টারনেটের মায়াজাল ছিলই, তার সঙ্গে জুড়ে গিয়েছে এআই এর বিপদ, ডিপফেক, আতঙ্ক। আর এই নিয়ে আগেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সতর্ক করেছিলেন। ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। डीप फेक के कारण जो एक नया संकट आ रहा है, भारत का बहुत बड़ा वर्ग ऐसा है कि उसके पास वेरिफिकेशन के लिए या ऑथेंटिफाई करने के लिए कोई उसके पास पैरेलल व्यवस्था नहीं है, और ये बहुत बड़े संकट की तरफ जाएगा समाज में, और शायद वो असंतोष की आग भी बहुत तेजी से फैला सकता है। কিন্তু এত সাবধানবাণী সত্ত্বেও এই যে ডিপফেক, এই যে সাইবার ক্রাইম, সেগুলো থেকে আমাদের সাধারণ বাড়ির সন্তানরা, তারা কি এই কালো থাবা থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে? কারণ অক্ষয় কুমারের মতো সেলিব্রিটির সন্তান, তার কন্যা সাহস করে নয়, তার মাকে সব জানিয়েছিল, কিন্তু সব বাচ্চা কি এই সাহসটা দেখাতে পারে? প্রশ্ন সেই একটা জায়গাতেই,
বাড়ির ছোটদের এই যে একটা ভয়ঙ্কর মানসিক ধাক্কা, সেই মানসিক ধাক্কা বা সেই টেনশন থেকে, স্ট্রেস থেকে কিভাবে বাঁচানো যাবে, কি বলছেন সাইবার এক্সপার্ট শোনায়। অনলাইন গেমিং এখন এমন একটা জায়গায় চলে গেছে যে এখানে বোঝা খুব মুশকিল। এই যে আননোন বা স্ট্রেঞ্জারদের সাথে খেলা, তার মধ্যে কজন যে তার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বা কোনো কে তার কোনো অন্য ধরনের চিন্তা ভাবনার জন্য গেম খেলছে। বাচ্চাদেরকে এগুলোর থেকে দূরে রাখুন। গেমের মধ্যে আসক্ত হলে এখানেই গন্ডগোল ঘটবে। আর তার বেসিক্যালি বলতে গেলে যে এই অনলাইনে গেমিং যারা আননোন পার্সনদের সাথে ম্যাচ হওয়ার ডিফারেন্ট থিংস, তো এইগুলো কিন্তু ভবিষ্যতে আরো বিপদ আনবে। কারণ ক্রিমিনালদের, এই সাইবার ক্রিমিনালদের উদ্দেশ্যই হচ্ছে কোনোভাবে মানুষের ইনফরমেশন বের করা বা তাদেরকে নানা রকমভাবে ভয় দেখিয়ে পয়সা উদ্ধার করা। এক্স্যাক্টলি, ঠিক এই প্রশ্নটাই উঠে আসছে, তাহলে ফিউচারে কি হতে চলেছে। আর এই বিষয় নিয়ে, অর্থাৎ এই বাচ্চাদের ফিউচার নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে অক্ষয় কুমার একটা উপদেশ দিয়েছে যে এই বাচ্চাদের সাইবার ক্রাইম থেকে বাঁচাতে স্কুলেই তাহলে এই বিষয়ে শিক্ষা শুরু হোক। কি বলেছেন অক্ষয় কুমার, একবার শোনাই আপনাদের। हिस्ट्री सीखते हैं, ज्योग्राफी सीखते हैं, मैथ्स सीखते हैं, ये सीखते हैं कि 2 + 2 = 4। लेकिन जब डिजिटल वर्ल्ड में, जब इस साइबर वर्ल्ड में हम जाते हैं तो वो 4 कैन बिकम 0 लाइक दिस। हर हफ्ते 7th, 8th, 9th, 10th स्टैंडर्ड्स के अंदर एक पीरियड जो हो वो साइबर का पीरियड हो, जहां बच्चों को यह समझाया जाए कि होता क्या है। क्योंकि आगे जाके आप सभी जानते हैं कि स्ट्रीट क्राइम से बड़ा ये क्राइम होते जा रहा है। আজ একাদশী, গঙ্গার ঘাটগুলোতে ছবিটা ঠিক কিরকম একবার দেখাই আপনাদেরকে। সেখানে মায়ের নিরঞ্জন এবং তার সঙ্গে বিসর্জন চলছে। আপনারা এখন দেখছেন নিমতলা ঘাটের ছবি। আমার সহকর্মী সুজয় রয়েছেন আমার সঙ্গে, আমি একবার চলে যাই সুজয়ের কাছে। সুজয়, তোমার সঙ্গে বিজয়া দশমীর পর এই প্রথম লাইভ হচ্ছে, তোমাকে প্রথমেই শুভ বিজয়ের শুভেচ্ছা জানাই। সুজয়, আজকে একাদশী, এখনো পর্যন্ত এই নিমতলা ঘাটে কত প্রতিমা নিরঞ্জন হলো, বিসর্জন হলো, আর ওখানকার ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ? দেখো সম্প্রীতি, তোমাকে এবং টিভিএন বাংলার প্রত্যেক দর্শককে বিজয়ের শুভেচ্ছা। আমি যেখানে রয়েছি এখানে কিন্তু মন খারাপের ছবি, বিষাদের ছবি, অর্থাৎ শর্মিষ্ঠা যেখানে রয়েছে ওই ছবিটাই বাঙালি দেখতে যায়। অর্থাৎ বাঙালি মা দুর্গাকে সারা বছর সব সময় নিজেদের কাছে রাখতে যায়, কিন্তু আমরা এখানে দেখাচ্ছি কি নিমতলা ঘাটে আমি রয়েছি। দেখো ঠাকুর বিসর্জনের পালা চলছে। আজকে একাদশীর পরের দিন দ্বাদশী, সেই বিসর্জনের ছবি। এই ছবিটা কিন্তু তুমি আমি সহ কোনো বাঙালি দেখতে চায় না। প্রত্যেকেই চায় আনন্দে থাকতে, মা দুর্গাকে সঙ্গে থাকতে, মা দুর্গার আশীর্বাদ পাশে রাখতে। এখানে এখনও পর্যন্ত অর্থাৎ আজকে এখনও পর্যন্ত 37তম প্রতিমা বিসর্জনের ছবিটা তোমাকে দেখাচ্ছি। গতকাল 211টি প্রতিমা এখানে বিসর্জন হয়েছে, অর্থাৎ বাড়ি এবং বারোয়ারি মিলিয়ে বিসর্জন হয়েছে। এবং কলকাতা পুরসভার যারা রয়েছেন তারা সঙ্গে সঙ্গেই জলে যখনই প্রতিমাকে নিরঞ্জন করা হচ্ছে সঙ্গে সঙ্গে ক্রেনে করে তা তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ পরিবেশ দূষণের কথা বা গঙ্গা দূষণের কথা মাথায় রেখে বেশি সময় প্রতিমাকে জলে পড়তে দেওয়া হচ্ছে না। পুলিশ রয়েছে, পুলিশে কিন্তু মূলত একদম ঘাটের, নিমতলা ঘাটের সামনের দিকটা রয়েছে, যাতে প্রতিমার সঙ্গে বাড়ির একজন বা দুজন, তার বেশি লোক যাতে কেউ আসতে না পারে ঘাটে, সেটা তারা নিশ্চিত করার চেষ্টা করছে। তার কারণ মূলত যাতে ঘাটে কোনো অঘটন না ঘটে, প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে কোনো বিপদে না পড়ে, সেই বিষয়টা পুলিশ। সুজয়, এবং আমরা ক্রেনগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রতিমা বিসর্জনের পর কাঠামো তোলার জন্যই মূলত এই ক্রেনগুলো ব্যবহার করা হচ্ছিল। সুজয়, সেই প্রশাসনিক ব্যবস্থা, তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এক প্রতিমা নিরঞ্জন করা হলো এবং তারপর বিসর্জনের পালা। অর্থাৎ ভাবুন একবার যে কত অদ্ভুত, একদিকে মুখে হাসি রয়েছে কিন্তু চোখে জলও রয়েছে। তার কারণ মা চলে যাচ্ছে, আবারও সেই দীর্ঘ 1 বছরের অপেক্ষা। আর মন বারবার বলছে আসছে বছর আবার হবে, আবার এসো মা দুর্গা দুর্গা। আর এবার কিন্তু এই যে দুর্গাপুজোর এই সময়টা, অর্থাৎ মহালয়া থেকে দশমী পর্যন্ত, এই সময়ের মধ্যে দুর্গা ঠাকুর তো আমরা দেখেছি, বিভিন্ন মণ্ডপ আপনাদের দেখেছি, আপনারা পুজো দেখেছেন TV9 বাংলায়, কিন্তু তার মধ্যেও এই উৎসবের আবহে ঘটেছে ছন্দপতন। কেন বলছি? তার কারণ প্রাকৃতিক বিপর্যয়। জাস্ট কয়েক সেকেন্ডের একটা দমকা টর্নেডোর মতো, লোকাল এরিয়া টর্নেডো, কোথাও এলো দুপুরে,
কোথাও বা ভোর রাতে, আর তাতেই রীতিমতো তছনছ অবস্থা, সব শেষ। সন্দেশখালী, চন্দননগর, হরিণঘাটা, 24 ঘন্টার মধ্যে রাজ্যের 3 প্রান্তে এই মিনি টর্নেডোর থাবা। পুজো শেষ হতেই ছাদ হারিয়ে পথে বসেছে প্রায় 100 পরিবার। পেয়েছেন কিছু? খাওয়ার মতো কিছুই নেই। রান্না হয়েছে আজকে? না। বলেছি যে আমাদের তো ঘরটা দেখো, বলছে তোমাদের কি ক্ষতি হচ্ছে। খাটের তলায় ঢুকবো বলে উঠে বসেছি, আর এই মাথায় ইট পড়েছে। তখন বিসর্জনের বাদ্যি বাজছে রাজ্য জুড়ে, মনে বিষাদের সুর। এর মাঝেই দশমীর দুপুরে কয়েক সেকেন্ডের একটা ঝড়। কয়েক সেকেন্ডের সব শেষ। উৎসব শেষ হতে না হতেই সন্দেশখালী ফের খবরের হেডলাইনে। তবে কোনো বিতর্কের জন্য নয়, প্রাকৃতিক বিপর্যয়ে। কয়েক সেকেন্ডের ঝড়, ভেঙেছে বাড়ি, উড়ে গেছে ছাদ, 100 পরিবার ছাদহীন, উপড়ে গেছে শয়ে শয়ে গাছ, উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। এই বাড়ির আর কিচ্ছু অবশিষ্ট নেই। গাছ পড়ে এই বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। বাসের অযোগ্য তো বটেই, কিন্তু তার থেকে কোনো ক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন এই বাড়ির বাসিন্দারা। তার কারণ যেভাবে গাছটা ভেঙে পড়ে রয়েছে এবং যেভাবে এই বাড়ির চালের ওপর গাছটা পড়ায় এই বাড়িটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে, সেই সময় এখানে যারা ছিলেন তারা কিন্তু রীতিমতন প্রাণ হাতে করে নিয়ে বেরিয়েছেন। সরকারি সুযোগ সুবিধা আমাদের দেয়া তো কর্তব্য, আমরা তো কিছুই পাচ্ছি না। আমরা তো গরিব মানুষ, আমরা কিভাবে আছি? ভিতরে তো কেউ আসছে না, খাবার দাবার কিছুই পাইনি আমরা এখন। দেয় না, কিচ্ছু দেয় না। কেউ এসছে না, কেউ আসেনি এখানে। না, ওই দিক থেকে চলে গেছে সব রাস্তার থেকে। বলেছি যে আমাদের তো ঘরটা দেখো, বলছে তোমাদের কি ক্ষতি হচ্ছে। আমি বলছি দেখে যান, আসছে না এখানে। খবর পেয়ে ছুটেছেন এলাকার বিধায়ক সুকুমার মাহাতো, ছুটেছেন প্রশাসনের কর্তারাও, কিন্তু পর্যাপ্ত ত্রাণ কোথায়? কালকে এসে সঙ্গে সঙ্গে তাদেরকে কিছু পলিথিনের ব্যবস্থা করেছি, কিছু শুকনো খাবারের আজকে ব্যবস্থা করেছি, এবং এরপরে আমাদের সরকারি অনুদান যেগুলো আছে সেগুলোর ব্যবস্থা হচ্ছে। একে অনুন্নত এলাকা, আবাসের বাড়ির সুবিধে মেলেনি, অধিকাংশ মানুষের মাটির বাড়ি। কেউ থাকেন মাথার ওপর ত্রিপল টাঙিয়ে, কয়েক সেকেন্ডে সেটাও শেষ, মরার ওপর যেন খাঁড়ার ঘা। একই ছবি নদিয়ার হরিণঘাটাতেও, কয়েক সেকেন্ডের দমকা বাতাস, উপড়ে গেল গাছ, ভেঙে পড়ল বাড়ির ছাদ, প্রাণ হাতে কোনো ক্রমে রক্ষা বাসিন্দাদের। ঘুমের মধ্যে তাকিয়ে দেখি যে একটা হাওয়াতে পুরো একদম তাকিয়ে দেখছি কিছু নেই উপরে, টিন ফিন আমার সব উড়িয়ে নিয়ে চলে গেছে, একদম সব একটা চোখের নিমেষে সব শেষ। টর্নেডোর মতো ঝড়ের ঝাপটা চন্দননগরের নারোয়ার শান্তির মাঠ এলাকাতেও। কয়েক সেকেন্ডের ঝড়ের ঝাপটায় ভেঙে পড়ে পুজোর মণ্ডপ, ভাঙে পাঁচিল, উড়ে যায় কয়েকটি বাড়ির টিনের চাল। আবহবিদদের কথায় শক্তিশালী নিম্নচাপ থাকলে স্থানীয় এলাকায় এমন মিনি টর্নেডো তৈরি হওয়া অস্বাভাবিক নয়, পুরোটাই প্রকৃতির মার। এই যে দমকা হওয়ার গতিবেগ আমাদের যেটা ছিল সেটা হচ্ছে 50-60 বা 65 পর্যন্ত ম্যাক্সিমাম ছিল। বাতাসের গতিবেগ বেশি ছিল এবং সেটা হওয়া স্বাভাবিক। সুমন মহাপাত্র, মহাদেব কুণ্ডু ও আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। জল ছাড়া নিয়ে ইতিমধ্যে ডিভিসিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ একে প্রাকৃতিক বিপর্যয়, অপর দিকে মরার উপর খাঁড়ার ঘাই ডিভিসির জল ছাড়া। না জানিয়ে ডিভিসির বিরুদ্ধে জল ছাড়ার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজও একতরফা এবং ইচ্ছে মতো 1.5 লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। দীক্ষা আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। দীক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও বহুবার উষ্মা প্রকাশ করেছেন এই ডিভিসির জল ছাড়া নিয়ে, এবারও তার অন্যথা নয়। তার মধ্যে এরকম পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে আরো। আমরা যদি দেখি সম্প্রতি, তাহলে 3 ঘন্টার মধ্যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ডিভিসির জল ছাড়ানি। একটি দুপুরবেলাতে, সেটা ছিল তখন 65,000 কিউসেক ডিভিসির জল ছেড়েছিল বলে মুখ্যমন্ত্রী তখনই আশঙ্কা প্রকাশ করেছিলেন। ঠিক এখন থেকে 20 মিনিট আগে একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যেখানে লাস্ট দেখা গেছে যে পাঞ্চেত এবং মাইথন থেকে প্রায় 1,50,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি, নির্দেশ দিয়েছে। এর ফলে যেটা হবে, পাঞ্চেত
নিষেধ এবং মাইথন যদি জল ছাড়ে তাহলে পূর্ব বর্ধমান থেকে শুরু করে হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের মতো বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে এবং সেটা এই দুর্যোগের সময় একদিকে বৃষ্টি অন্যদিকে জল ছাড়া দুয়ে মিলিয়ে অবস্থা যে আরো বিপজ্জনক হতে চলেছে সেটাই মনে করি দিয়ে মুখ্যমন্ত্রী ফের আবার তোপ দাগলেন ডিভিসিকে। তার বক্তব্য বারবার ডিভিসিকে বলা হয় যে জল ছাড়ার আগে রাজ্য সরকার একেবারে এবং যার জেরে পরিস্থিতি আরো খারাপের দিকেই যাচ্ছে। অনেক ধন্যবাদ দীক্ষা। ডিভিসি জল ছাড়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগেই আপনাদের সেই পোস্ট আমরা দেখিয়েছি। আর এই নিয়ে লক্ষ্মী পুজোর পরে পথে নামছে তৃণমূল কংগ্রেস। রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসির অফিস ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস এবং মিছিল থেকে উঠবে কেন্দ্রের বঞ্চনার অভিযোগও।